চিৎকার করারও সুযোগ পেল না। তে বেহুশ হয়ে গেল। সমস্ত শরীরের ভার এক নিমেষে ছেড়ে দিল। নিশার দেহটা লুটিয়ে পড়তে নিলে এক জোড়া হৃষ্টপুষ্ট বাহু তার দিকে অগ্রসর হলো। আহত ব্যথিত ছোট্ট প্রাণীর মতো পাজা কোলে আবদ্ধ করলো। ছোট্ট প্রাণীর দেহটা যেমন খুব নরম হয়ে কুঁকড়ে যায়, তেমনি তের দেহটাও গুটিসুটি পাকিয়ে ক্ষুদ্র হয়ে গেল। পাজা কোলে নিয়ে এই রাতে সে বাইরে বেরিয়ে এলো। আকাশে তারা নেই, আশেপাশে মানুষ নেই। যেদিকে চোখ যায় সেদিকেই অন্ধকার। বড্ড শোষো করে আসন্ন বৃষ্টির হাওয়া বইছে। গাছের ডালপালা আছড়া আছড়ি করে প্রচণ্ড শব্দ করছে। এমনই একটা ছিমছাম জায়গায় হেঁটে আসলো সে। হাত দুটো নিচু করে ঘাসের উপর শুয়ে দিল। ডান হাতের মুঠোয় সামান্য জল নিয়ে হুঁশহীন মুখটাই ছিটিয়ে দিল। বৃষ্টির মতো ছিটেফোঁটা পেয়ে চোখ খুললতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সামান্য নড়াচড়া করে খুব ধীরে ধীরে চোখ খুলল। চোখ কয়েকবার ঝাপটাঝাপটি করে দেখতে পেল, তাতে সে থমকে গেল। সামনে যে বসে আছে তার মুখের অবস্থা করুণ। অজানা আশঙ্কায় বুকের হৃৎপিণ্ডটা ছুটছে। পলকহীন দৃষ্টিতে ঘন নিঃশ্বাস নিতেই প্রশ্ন করল তে, আপনি আপনি একটু আগে কি করলেন এটা? ক্ষিপ্র ভঙ্গিতে হাতের বোতলটা ছুঁড়ে মারল জাঙ্কুক। হিংস্র ভঙ্গিতে তের দিকে এক ধাপ এগোলো। তৎক্ষণাৎ ঘাসের উপর মোবাইলের ফ্ল্যাশটা জ্বলে উঠল। চোয়াল শক্ত করে হুঙ্কার মেজাজে বলল, মায়ের কাছে বিচার দিয়েছ কি জন্য? কি প্রয়োজন ছিল এই ধরনের ছেলে মানসিক কাজ করতে? লজ্জা করে না? তুমি কোন সাহসে মিনহোর কাছে ওসব কথা বলতে গিয়েছো? মোল্লা বাড়িতে সব বোঝানোর পরও তোমার ঘিলুতে কথা ঢোকেনি? বেকুবের মতো এমনটা কেন করলে? জবাব দাও তে, জবাব দাও। চুপচাপ থেকে আমার রাগটা তুলো না। চরম ধমকানি খেয়ে শিউরে উঠল তে। ভয়াবহ ক্রোধের কাছে নিয়ে গেল সে। বুকটা হাতুড়ির মতো ধকধক করছে। দুটো ক্রুদ্ধ চোখের দিকে থরথর করে দাঁত কাঁপতে লাগলো তার। ভয়যুক্ত চোখে কিছু বলার জন্য ঠোঁট কাঁপল তের, কিন্তু আমতা আমতা করে কিছু বলতে পারল না। জাঙ্কুক তখন চূড়ান্ত রূপে নিজেকে দামানোর চেষ্টা করলো। রাগের তীব্র উচ্ছ্বাসে তার প্রশস্ত বুকটা ফুলে ফুলে উঠছে। নিজের ঠোঁটটা দাঁতের দংশনে কামড়ে রেখেছে সে। হাতের মুঠোয় কচি কচি ঘাসগুলো নিষ্ঠুরভাবে ছিঁড়ল। উপর থেকে সব দেখতে পাচ্ছে ইয়নু। সে গার্লফ্রেন্ডের সাথে লুতুপুতু প্রেমালাপ করছে ফোনে। হঠাৎ নিজের দিকে চাইতেই সে এই দৃশ্যটা দেখতে পেল। তাতে ওর চোখ দুটো আতঙ্কে নিবদ্ধ হলো। ইয়নু, কথা বলছো না কেন? ইয়নু যেন কথাগুলো শুনলই না, একদম বেখেয়ালি সুরে জবাব দিল, গান গাইবো না বাবু, আজ কোনো গান হবে না। মেয়েটি ভিমড়ি খাওয়ার মতো হকচক হয়ে গেল। কি বলছে? কিসের গান? গানের কথা তো বলেনি। আহাম্মকের মতো কিছু বলবে সেই সুযোগটাও দিল না। ইয়নু শুধু কলটা কাটলই না, উল্টে ফোনটাই বন্ধ করে দিল। তাড়াতাড়ি সুবিনকে হুলুস্থুলু কায়দায় ডাকতে শুরু করলো। সুবিন ভাই, তাড়াতাড়ি এদিকে এসো, দেখো কি হচ্ছে। সুবিন এমন কথায় ভুরু কুচকে দৌড়ে সেদিকে এলো। এরপর ইয়নুর কাঁধে হাত রেখে, ডাকলি কেন? কি হয়েছে বলতে নেবে অমনি তার চোখ দুটো ইয়নুর মতো দৃষ্টিবদ্ধ হলো। বিস্ময় হতবাক হলো সুবিন। মুখটা কাটলা মাছের মতো হাঁ করে চিন্তিত সুরে বলল, নিচে কি হইতেছে মামু? ওরা কি ঝগড়া করতেছে? পরিস্থিতি তো সুবিধার লাগছে না। জাঙ্কু কমনি কি আছে কেন? কিছু কি হয়েছে? নিচে যাবি? ইয়নুর সাথে সাথে বাধা দিয়ে নিচু সুরে বলল, না, নিচে কি করব? মিয়া বিবির মধ্যে ঢুকবো নাকি? উল্টে জাঙ্কুক ভাই তো আমাদের মোরাব্বার মতো ক্যাচ ক্যাচ করে খেয়ে ফেলবে। আমার মন বলছে ভাবি মনে হয় কিছু করেছে। সুবিন আরেকটু মনোযোগ দিয়ে তাকালো। তের হতবিহল মুখটা স্পষ্ট দেখতে পেল। মনে মনে একটা অনুমান করে বলল, তোর মন তো কত কিছুই কয়। টয়লেটে গেলে গার্লফ্রেন্ড, খাইতে গেলে গার্লফ্রেন্ড, শুইতে গেলে খালি বাবু বাবু ক্রস। তোর এই আউল ফাল মার্কার লজিক শুনে এভাবে খাম্বার মতো খাড়াই থাকবো নাকি? সুবিনের কাছে এক প্রস্ত কটূক্তি শুনে খেপে গেল ইয়নু। তোমার এত চুলকানি কেন? কথায় কথায় শুধু গার্লফ্রেন্ডের টপিকটা তোলো। দুজনে ঝগড়া করতে করতে নিচের দিকে তাকালো। যদি পরিস্থিতি বিপর্যয়ের দিকে যায় তাহলে ওরা নামবে,
নয়তো নামবে না। তে 2 হাতের তালুতে ভর দিয়ে উঠে বসলো। চোখ নিচু করে কাতর সুরে বলল, মা বাধ্য করেছিল তাই বলেছি, আমি কারোর নামে অভিযোগ করিনি। সকালে রান্না করতে গিয়ে অন্যমনস্কভাবে হাতটা পুড়িয়ে ফেললাম। ওটা দেখতে গিয়ে মা কসম দিয়েছে। এখন যদি আমি কসম কেটে কিভাবে মিথ্যা কথাটা তাকে বলি? তে নিচু মুখেই বাঁ হাতটা বাড়িয়ে দিল। হাতের মুঠো খুলতেই জাঙ্কুক দেখলো তেলোর ফর্সা চামড়াটা কালচে হয়ে গেছে। আগুনের ঝাঁকায় জায়গাটা কিঞ্চিত দগ্ধ। হাত থেকে চোখ সরিয়ে নত মুখের দিকে তাকালো। কোলের উপর টপ টপ করে অশ্রু ফোঁটা ঝরছে। দৃশ্যটা দেখে জাঙ্কুক দাঁড়ালো না, সশব্দে নিঃশ্বাস ছেড়ে মোবাইলটা নিয়ে চলে গেল। অন্ধকারের শীতল হাওয়ার মাঝে পড়ে রইল তে। সেই পুড়ে যাওয়া হাতটা পুনরায় মুঠো চেপে নিঃশব্দে অশ্রু ফেলল। প্রকৃতির বাতাস বারবার চোখের জল শুষ্ক করতে চাইল, কিন্তু হায়, নীরব অশ্রু বড় সাংঘাতিক। তের কোলের দিকে মুখ রেখে ডুকরে কেঁদে উঠল। উপর থেকে সবাই দেখলো ওরা। সুবিনের মনটা খুব খারাপ হলো। মনে মনে জাঙ্কুককে প্রচুর গালাগাল করলো। কেন যে ওদের মধ্যে এমন সমস্যা হলো সেটাই ওরা জানে না। ইয়নু হাত বিত্তেশ করে বুক ভারী নিঃশ্বাস ছাড়লো। সুবিন কাঁধে হাত রেখে আস্তে করে বলল, চল বন্ধু, ঘুমিয়ে পড়ি। অন্ধকারে পা টিপে টিপে ফিরে আসলো তে। রুমের কাছাকাছি আসতেই চোখ দুটো আর একবার আঁচড়ে ঘষে নিল। দরজা দিয়ে ভিতরে ঢুকতেই বিছানায় চোখ পড়ল। দেখলো মানুষটা ড্রিম লাইটের আলো শুয়ে আছে। আজ তার জন্য অপেক্ষা না করেই ঘুমিয়ে পড়েছে। দরজাটা লক করে বিছানায় আসলো তে। খাটের বাঁ দিকটা খালি রেখে ওপাশে ফিরে শুয়ে আছে। যতটুকু বল নিয়ে রুমে ফিরলো তার চেয়ে শতগুণ যন্ত্রণা এই দৃশ্য দেখে হচ্ছে। কোয়ার্টারে এখনো পর্যন্ত আলাদা ঘুমায়নি তারা। জাঙ্কুক সজ্ঞানে কখনো তের দিকে পিট করে শোয়নি, অথচ আজ সামান্য কারণে মুখ ফিরিয়ে নিয়েছে। তে বালিশ ঠিক করতে করতে হঠাৎ হাতে কি যেন স্পর্শ পেল। একটু বিস্মিত হয়ে জিনিসটা মুঠোয় টেনে আনলো। ডান হাতের উপর মোবাইলের আলো ফেলতেই অবাক হলো সে। সাদা কাগজে ছোট্ট একটা চিরকুট, সেখানে টানা টানা অক্ষরে নীল কালিতে লেখা আছে, কাল আমার সাথে ঘুরতে যাবে। বারবার বহুবার অসংখ্যবার চিরকুটটা পড়তে মন্ত্রমুগ্ধের মতো পড়তেই থাকলো। খুশিতে আমোদে প্রফুল্ল হয়ে ওই অবস্থাতে কেঁদে দিল। নিজের ঠোঁট কামড়ে ফিসফিসিয়ে উঠল। ভেজা চোখে ওই মানুষটার দিকে চাইলো তে। এ মুখও পিট করে দেওয়ায় ওই নিষ্ঠুরকে পিছন থেকে জাপটা ধরলো। পিঠের কাছে নিজের মাথাটা উন্মাদের মতো লুকিয়ে নিল। তার বুকের উপর রাখলো বাঁ হাত। জাঙ্কুক দগ্ধ হাতটা তুলে ঠোঁটে এনে রাখলো। ঘুমো ঘুমো চোখে তেলোর ক্ষতে আদর করতে লাগলো, যতক্ষণ পর্যন্ত 2 চোখের পাতা কঠিন ঘুমে তলিয়ে না গেল ততক্ষণ সে ছুঁয়েই দিল। খুব সকালে উঠলো তে। নাস্তা বানিয়ে সবকিছু রেডি করে ফেললো। একে একে সবাই ঘুম থেকে উঠে নাস্তা পর্ব সারলো। তখনই সবাই জানতে পারলো জাঙ্কুক আজ বেরোবে, সঙ্গে একটু অফিসিয়াল কাজ এবং 2 দিন বেশি ছুটি পাচ্ছে। এই সুযোগে ডেকে নিয়ে একটু পর বেরিয়ে পড়বে। কথাটা শুনে মিটমিট করে হাসছে সুবিন। ইয়নুর দিকে ভুরু নাচিয়ে ওর কানে কানে বলে উঠলো, ফিলিং জোস মামু, কাহিনী কিছু বুঝছোস? ইয়নু তার সাথে তাল মিলিয়ে ফিসফিস করে বলল, হ মামু, কালকের আশিকি 2 দেখা বুঝতে গেছি। দুজনের ফিসফিসানি কারবারটা দেখতে পেল আইরিন। সে সবে মাত্র ডালের বাটিতে রুটি ঘোরাচ্ছিল। ঠিক তখনই ওদের চুপি চুপি আলাপ দেখে ডান পাশে কোনোই গুঁতো মারল। হঠাৎ মুখের রুটি পুড়তে গিয়ে বিষম খেলো সুগা। কোনোর গুঁতো খেয়ে বিরক্ত চোখে তাকালো আইরিনের দিকে। আইরিন কিছুটা ইশারা করলো। আইরিনের ইশারা ধরে সামনে তাকাতেই 2 বদমাইশের ফুসুর ফুসুর দেখতে পেল সে। সুগা কিছু না বলে আইরিনের দিকে বোতলের ক্যাপ এগিয়ে দিল। আইরিন গোল ক্যাপটা তুলে সুবিনের কপাল বরাবর ছক্কা। সাথে সাথে আর্তনাদের চিৎকার দিল সুবিন, ও মা গো, কি রে, কি হইল? এটা আমার কপাল নাকি সরকারি ঢাক? কপালে হাত বোলাতে আইরিনের হাসিটা দেখতে পেল সুবিন। রাগে নাক ফুলিয়ে সোজা জিনের কাছে নালিশ করলো, দেখছেন আন্টি, আমার মতো সুস্থ পোলারে কেমনে ইনজুরি করে দিল। আইরিনের যদি কিছু না বলেছেন আমি এক্ষুনি খাবার রাইখা উঠলাম। অমনি
ঠাস করে একটা কাঠটা খেলো সুবিন। মুখটা বিকৃত করে পিছু ফিরে তাকাতেই জাংকুককে দেখতে পেল। জাংকুক ডান হাতে তুড়ি বাজাতে বাজাতে বলল, ওঠ ওঠ, এক্ষুনি ওঠ। অলরেডি 4টা রুটি গেলে বদর বদর করছিস, আর গেলা লাগবে না, ওঠ ওঠ। সুবিন 2 ভুরু এক পর্যায়ে কুচকে বলে উঠল, আপনার টাইম আয়েগা। আজকে যে অপমানটা করলি না, এটার প্রতিশোধ অবশ্যই নেব। তোমার পোলাপানের দেখিও আমার বাচ্চা কাচ্চা দিয়া কেমনে ভাগাই আনমু। হো হো করে হেসে উঠল সবাই। সুগা হাসির চোটে রুটি খেতে পারল না। আয়ু অবাক হয়ে তাদের কাণ্ড দেখতে লাগলো। জাংকুকও হাসতে হাসতে হঠাৎ চোখ আটকে গেল। পেট ফাটা হাসিতে তার মুখটা লাল টুকটুকে হয়ে গেছে। এই লালাবো মুখের দৃশ্যটা জাংকুক দুটো কারণে দেখলো। প্রথমটা ছিল সান্নিধ্যের লজ্জা, পরেরটা হলো হাসির রাজ্যে। আকাশটা দারুণ দেখাচ্ছে, একটু অভিমানী চেহারায় ঘুমিয়ে আছে। মাঝে মাঝে উত্তাল হাওয়াটা শীত ধরিয়ে দেয়। মেঘলা আকাশের ফাঁকে ফাঁকে বিদ্যুৎ স্ফুলিং হচ্ছে। ধীরে ধীরে বৃষ্টিতে আবারও গ্লাসটা ঝাপসা হয়ে গেল। একটা সুইচ অন করতেই 2 পাশ থেকে দুটো কাঁটা গাড়ির সামনে থেকে বৃষ্টির ছাঁট ছড়াতে লাগলো। গাড়িটা ঘন্টায় 60 কিমিতে ছুটছে। পাশেই তে জানলার কাঁচ নামিয়ে বৃষ্টির জল দেখছে। জাংকুক ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে লক্ষ্য করতে প্রসন্ন করে বলল, তোমার কি ভিজতে মন চাইছে? তে জানলা থেকে মুখ ঘুরিয়ে জাংকুকের দিকে তাকালো। ভেজা হাত দুটো পরস্পর ঝাড়া দিতেই বলল, না, হালকা বৃষ্টিতে আমেজ নেই। ঝুম বৃষ্টি হলে শান্তি, যদি সঙ্গে ঠান্ডা বাতাস থাকে। একটু নিরিবিলি জায়গা হবে, কয়েক হাতের মতো বড় একটা গাছ থাকবে, তাহলে তো আনন্দই আনন্দ। আমি ওরকম বৃষ্টি চাই। ওরকম বৃষ্টির জন্য আপত্তি করবেন? জাংকুক স্পিড বাড়িয়ে একটু হাসলো। ওর দিকে এক পলক চেয়ে ফের ড্রাইভিং করতে করতে বলল, অবশ্যই করতে হবে। ওরকম বৃষ্টিতে ভিজলে তোমারই সমস্যা। তোমার শুধু ঠান্ডার জ্বর লাগে না, তোমার ডাইরেক্ট নিউমোনিয়া হয়ে যায়। তোমাকে নিয়ে কেন যে বের হই কে জানে, একমাত্র বৃষ্টির জন্য। যখন একটু স্পেস নিয়ে বেরোবো অমনি দেখি বৃষ্টি হাজির। হঠাৎই 8 ঘন্টার ভিতরে তুখোর বৃষ্টি নামলো। আকাশটা যেন আরো কালো হয়ে আসছে। রাস্তাগুলো জনশূন্য, গাড়ির ভিতরটা সন্ধ্যার মতো অন্ধকার। বৃষ্টির প্রবল ধারায় পথঘাট শেষ। গাড়িটা পাকা রাস্তা ছেড়ে কাঁচা রাস্তায় উঠেছে। জায়গাটা গ্রামও না শহরও না, ছিমছাম একটা মফস্বল। জানলার বাইরে দেখতে দেখতে তে প্রশ্ন করলো, এখানেও আপনার কানেকশন আছে? কথাটা শুনে ফিক করে হাসলো জাংকুক। গাড়িটা ডানে নিতে নিতে বলল, জায়গাটার সাথে স্মৃতি জড়ানো আছে, তাই তোমাকে নিয়ে যাচ্ছি। তে উৎসুক চোখে তাকালো, কৌতূহল গলায় বলল, কেমন স্মৃতি? এই জবাবে জাংকুক শুধু হাসলো। আপাতত থেকে কিছুই জানলো না। ঠিক 5 মিনিটের মাথায় পুরনো একটা বাড়ির কাছে গাড়িটা থামলো। দোতলা বাড়িটার কেমন সেকেলে সেকেলে ভাব, তবুও একটা শৌখিনতার ছোঁয়া এখানে রয়ে গেছে। যেন কেউ খুব যত্ন করে বাড়িটা আঁকলে রেখেছে। একটা ছাতা খুলে 2 জন একসঙ্গে ঘরের ভিতরে ঢুকলো। তে চারপাশের অবস্থা দেখে অবাক হয়ে বলল, এখানে কি এখনো কেউ থাকে? মানে মেঝে দেওয়াল সব চকচক করছে। জাংকুক ছাতা বন্ধ করে সে ধরে বলল, হ্যাঁ, একজন বিধবা খালা থাকেন। এই বাড়িটা দেখভাল করার জন্য ওনাকে বেতন দেওয়া হয়। আজ যে এখানে আসবো তাই উনি বিশেষভাবে যত্ন করেছেন। দরজাটা ধাক্কা দিতেই দ্বার দুটো খুলে গেল। সুবিশাল একটা রুম, জানালায় আদিকালের মতো লম্বা লম্বা শিক দেওয়া। চারিদিকে বিভিন্ন ঘরোয়া আসবাবপত্র। সবচেয়ে বেশি নজর কাড়ল শোবার খাটটা। স্ট্যান্ড খাটটা যেন নবাবী আমলের রাজা বাদশাদের মতো। খাটের চতুর্দিকে পর্দা দিয়ে আবৃত। ফিনফিনের সাথে পর্দাগুলো বাতাসে দুলছে। জাংকুক ট্রাভেল ব্যাগ থেকে জরুরি কিছু বের করেছে। ঠিক তখনই তে ইতস্তত চোখে বলল, শুনুন। জাংকুক চোখ তুলে তাকালো। আপাত মস্তক চোখ বুলিয়ে দম্ভের সাথে বলল, বাইরে যাওয়া নিষেধ। তে সংশয়ের চোখে তাকালো, একটু অনুনয় করে বলল, একটু ভিজে আসি। না, বেশি না, একটু, শুধু 5 মিনিট। জাংকুক একটু ভাবলো, চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে, 5 মিনিট, এর বেশি না। তে সম্মতি জানিয়ে বেরিয়ে গেল। ছুটে গেল ভিজতে, 2 হাত ছড়িয়ে বৃষ্টির আচ্ছাদন নিতে। চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ তুলে তাকালো। এই ঠান্ডা পরশ
জাগানো বৃষ্টি যেন সব ধুলো ময়লা ঘুচিয়ে দিক, প্রাণে প্রাণে হৃদয়ে হৃদয়ে চাঞ্চল্যকর অনুভূতি পৌঁছে দিক, দোল লাগে প্রফুল্ল করুক মন। তে প্রাণ ভরে 2 হাত জুড়ে ভিজতে লাগলো, গুনগুন করলো মনে মনে। সময়ের হিসেব রইল না, ভিজতে ভিজতে বহুক্ষণ পেরিয়ে গেল। অপরদিকে জাংকুক আইপ্যাডে ব্যস্ত, কিছু ডকুমেন্ট চেক করতে করতে হঠাৎ ফোন বেজে উঠল। আইপ্যাডটা সাইডে রেখে ফোনটা হাতে নিল জাংকুক। হ্যালো। এই মুহূর্তে দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ঘরে প্রবেশ করলো সদ্য স্নাতা মানবী, স্নিগ্ধ সেই মুখ, নেশাময় সেই বেশভূষা। টুপটুপ করে ফ্লোর ভিজে যাচ্ছে, গা চুয়ে চুয়ে ঝরছে অসংখ্য বৃষ্টি ফোঁটা। গায়ে হালকা হলুদ রঙের শাড়িটা আষ্টে জড়িয়ে আছে, হলুদের নিচে কালো ব্লাউজটা স্পষ্ট দৃশ্যমান। শীতে কাঁপছে ওই স্নাতা দেহ, চোখ লুটিয়ে রেখেছে মেঝেতে। মাথার ডান পাশে সিঁথি, লম্বা লম্বা কেশ রাশি বুকের 2 পাশে ঝুলছে। এখনো ফর্সা চামড়ার অসংখ্য বিন্দু বৃষ্টি ফোঁটা মুক্তের মতো জ্বলছে, যেন ছোঁয়া পাবার আকাঙ্ক্ষায় অপেক্ষা করছে। লজ্জায় কুণ্ঠায় ছোট্ট মুখটা এখনো নুয়ে আছে, যদি চোখ তুলে তাকায় তাহলে সাংঘাতিক কিছু একটা হয়ে যাবে। জাংকুক সম্মোহন দৃষ্টিতে তাকিয়ে আছে। সে তখনও জানতো না তার জন্য কি অপেক্ষা করেছে। এখনো ফোনের উপাস থেকে ব্যক্তি চেঁচিয়ে যাচ্ছে, আপ্রাণভাবে জানিয়ে যাচ্ছে কিছু, কিন্তু সেই দিকে হুঁশ নেই জাংকুকের। তার দৃষ্টির জোড়া শুধু দরজার দিকে আবদ্ধ। তে অনেকক্ষণ পর চোখ তুলে তাকালো। সেই চাহনিটুকু দেখে মনটা প্রশান্তিতে ছেয়ে গেল জাংকুকের। সে আকুল চোখে ব্যাকুল ঠোঁটে শান্তির হাসি দিল। সেই হাসিতে অধীর হয়ে ঠান্ডা কণ্ঠে বলল, প্রহর শেষের রাঙা আলোয় সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। জাংকুক বিভোর হলো, মুগ্ধ হলো, ডুবে গেল। সে শুধু অপলক চাহনিতে তাকিয়ে রইল। তার ঠোঁটে মিষ্টি হাসি, তার চোখে আকাঙ্ক্ষিত মুহূর্তের জন্য খুশি, তার দেহের প্রতিটা রোমে রোমে প্রফুল্লতার সঞ্চার। জাংকুক অবিষ্ট নজরে উঠে দাঁড়ালো বিছানা থেকে, ঠোঁটে হাসি মাখিয়ে তার সামনে গেল। বুকটা ফুলিয়ে বড্ড গভীরভাবে শ্বাস নিতে লাগলো। ডান হাতটা এগিয়ে নত মুখটার থুতনি উঁচিয়ে ধরল। ওই স্বচ্ছ সরল মায়াকাতর নয়ন দুটোতে চোখ জড়ালো জাংকুক। আলতো ঢোক গেলে সুকোমল দৃষ্টিতে বলল, যে সময়টার জন্য আমি অপেক্ষা করেছি তে, আমি জানি আমি ভুল ছিলাম না। যেই তের ফুটন্ত নূরে আমি 3 বছর আগে ফেসে গিয়েছি, সেখান থেকে নিজেকে কোনোদিনও মুক্ত করব না। আমার বউ, আজ তোমাকে এমন জায়গায় এনেছি যেখানে একসময় আমার বাবার স্মৃতি ছিল। আমার বাবার জীবনে মায়ের প্রথম আগমনটা এই বাড়িতে। তখন এই বাড়িতে ছিল আমার বুড়ো দাদি, আমার ফুপু, আমার চাচা। আমার বাবার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত এই বাড়িতেই কেটেছে। বাবা মায়ের সব স্মৃতি এই বাড়িতে আবদ্ধ। এই রুমের আনাচে কানাচে মধুর দিনগুলো মিলেমিশে আছে। তোমাকে তো আমার জীবনের সবটুকু ভালোবাসা দিয়েছি, শুধু অধিকার মেশানো ভালোবাসা দিইনি। আজ আমি বয়সের কাঠগড়ায় দাঁড়িয়ে শুধু এটুকুই বলতে চাই, জানি না কবছর তোমার পাশে, তোমার মাথায় ছাউনি হয়ে থাকবো, ঠিক কবছর তোমার চারিদিকে আমার অস্তিত্ব থাকবে, কিন্তু 3টে বছরের দূরত্ব। তোমার মনে যেই প্রণয়ের বীজ বুনেছি, আজ শুধু তোমার দেহে আমার ভালোবাসাটুকু রাখতে চাই, জানো। এইটুকু বলেই জাংকুক 2 হাত বাড়িয়ে ওর মুখটা ধরলো, আরও গাঢ় করে শীতল কণ্ঠে বলল, যেন আমার অনুপস্থিতিতে সেই ছোট্ট ছোট্ট হাত দুটো তোমায় ছুঁয়ে দেয়, তোমাকে বুঝিয়ে দেয় আমি আছি। বলেই জাংকুক প্রাণপূর্ণ মায়ায় হাসি দিল। তে জানে না এমন অদ্ভুত কথার মানে কি, কেন অনুপস্থিতির কথাটা কাটতে হলো। তে সরল চোখে তাকিয়ে থাকতে থাকতে চোখ দুটো ভরে টলমল অশ্রু ছুটে এলো। ঠোঁট কাঁপছে, ভেজা গলায় বলল, পার্থিব জীবনের পরিসীমা খুব ছোট, তাই না? জাংকুক শুধু তৃপ্তির হাসিটুকু দিল। নীরবে তের কপালটা নিজের ওষ্ঠ ছোঁয়ায় চেপে গভীর চুমু খেলো। তের চোখ দুটো বন্ধ করতেই 2 কোল ঘেঁষে টপ টপ করে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ভেজা হাত দুটো তের পিঠ ছুঁয়ে সাদা শার্টটা মুঠো করে ধরলো। বুকটার মধ্যে মাথা রেখে পরম সান্নিধ্যে নিজেকে জাংকুকের বাহুতে আত্মসমর্পণ করে দিল। নিজের উষ্ণ নরম পরিস্ফুটিত মনটা ক্ষণে ক্ষণে উদ্দোলিত করার জন্য
তার কাছে তুলে দিল। তার দেহে জাঙ্কুকের ভালোবাসাটুকু বপনের জন্য সমান্তরালের সম্মতি বোঝালো। বাইরে বৃষ্টির তোলপাড়, ঘরের ভেতরে নিবদ্ধ অবস্থা। মুহুর্মুহুর মুহূর্তে শীতে কাঁপছেতে উষ্ণতার কুটিরে নিজেকে লুকানোর জন্য প্রচণ্ড আনজান করছে। হঠাৎ তের দুই বাহু ধরে বুক থেকে সরে দিল জাঙ্কুক। তে আচানক এমন কাণ্ডে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। শীত সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ হাত দুটো বুকের কাছে আড়াআড়ি করে রাখলো। শীতে চুচতে তাকাতে আরক্ত চোখে মানুষটার পানে তাকালো। তার একান্ত সৌম্য মানুষটা সাদা শার্টের বোতাম খুলছে। গা থেকে শার্টটা খুলে পা দিকে ছুঁড়ে মারতেই সেটা খস করে চেয়ারে গিয়ে পড়লো। কোমরের কালো বেলটা ডান হাতে এক টান মারলো সে। ধীর পায়ে তেরের দিকে এগোতে এগোতে সেটাও পা পাশে অনির্দিষ্ট জায়গায় ছুঁড়ে মারলো। দৃশ্যটুকু দেখে তের সর্বাঙ্গে এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়লো। মৃদু অনুভূতিতে চোখ বন্ধ করলো তে। অনুভব করলো তার ভেজা বাহু দুটোতে হাত রাখছে জাঙ্কুক। ছুঁয়ে ছুঁয়ে একটা হাত গলার কাছে রেখে অন্য হাতটা কাঁধে ফেললো। কাঁধের বাঁ পাশ থেকে দুই আঙুল চাপ দিয়ে খুলে ফেললো সেফটি পিনটা। তখনই কর্ণগতিতে অনুভব করলো প্রখর চাপ। ঈষৎ কম্পনে টুকরে গেল তে। হাতের মুঠো দুটো আঙুলে আঙুলে মুষ্টিবদ্ধ করলো। সেই কোয়ার্টারের প্রথম রাতটা ঝাপসা ঝাপসা মনে পড়েছে। ঠিক একইভাবে কাঁধ থেকে ভেজা আঁচলটা ফ্লোরে লুটিয়ে পড়লো। গা থেকে সমস্ত সিক্ত বসন খুলে দিল জাঙ্কুক। সবটুকু দেহ তার উন্মুক্ত করে ফেলেছিল। এরপর সে তার মাঝে এমনভাবে লুকিয়েছিল যেন দেখে কেউ না দেখুক। এমন ভাবে বাহু পাশে আবদ্ধ করেছিল যেন তার দেহের আবরণে আবৃত হয়ে আছে। চট করে তুলল জাঙ্কুক। সাথে সাথে নিজের হাত দুটো দিয়ে নিজের মুখটা ঢেকে নিল তে। ফিনফিনে সাদা পর্দা সরিয়ে শয়নসজ্জার মধ্যভাগে শুইয়ে দিল। পায়ের তলা থেকে নরম কম্বল নিয়ে বুক অবধি ঢেকে দিল। জানলার ফাঁক খুলে এক টুকরো নরম আলো আসছে। সে আলোতে একবার আরক্তিম মুখটা দেখার জন্য ডাকলো। ব্যাকুল সুরে আদর মিশিয়ে বলল, এই তে। ঝিমঝিম করে কিছু একটা হলো। তে বেশভূত হয়ে ঢোক গেলে হাত দুটো সরালো। আশ্বস্ত নিঃশ্বাসে চোখ মেলে চাইতেই জাঙ্কুকের ধারালো প্রখর সুগভীর চাহনিতে আটকে পড়ল। পরম আদরে ক্ষুদ্র আহ্বান করল তে। বিছানা থেকে মৃদুভাবে হাত দুটো তুলে তাকে কাছে আসতে বলল। আজ গভীর রুক্ষ বিচক্ষণ মানুষটার মুখে শুধু পরিপূর্ণ হাসির ঝলক। একটু দেরি না করে তের উষ্ণ বাহুডোরে নিজেকে ছেড়ে দিল। তে শীত কাননের একান্ত মানুষটাকে দৃঢ়ভাবে জড়িয়ে ধরল। তাকে ঢেকে দিল কম্বলের আবরণে। তের বাহুডোর থেকে মুখ তুলল জাঙ্কুক। ওর মুখের উপর ঝুঁকে মৃদুস্বরে বলল, আই লাভ ইউ। তৃষ্ণার্ত প্রতীকের মতো আবারও শুনতে চাইল। আবার জাঙ্কুক মুখ নামিয়ে ঠোঁটে চুমু খেলো। এরপর তাকিয়ে বলল, আই লাভ ইউ তে। নেভির এই জন জাঙ্কুক আপনাকে খুব ভালোবাসে ম্যাডাম। আপনার প্রতি 3 বছরের জমানো লোভটা আজ আপনার জিম্মায় ছেড়ে দিতে চাই। বজ্রপাতের দামাল শব্দে কেঁপে উঠল দালান। শব্দে তে একটু কাঁপল না। আস্তে আস্তে তার হাত দুটো দখল করলো মানুষটা। আঙুলের ফাঁকে ফাঁকে গুঁজে দিয়েছে আঙুল। বিছানার সাথে সরু হাতদ্বয় চেপে ধরতেই কপালে চুমু খেলো। হৃদয়ের প্রতিটি স্তরে স্তরে মানুষ যেমন অধিকার ফলায় তেমনি নিজের অধিকার ফলালো জাঙ্কুক। চোখের পাতায়, নরম গালে, সুডোল নাকে, থুতনির মাঝখানে ছুঁয়ে দিল সে। গলার ওই ছোট্ট তিল তুলল বিন্দুতে ওষ্ঠধর চাপলো। তে সৌদাচ্ছে সোহাগে স্নেহের ভূষণে তলিয়ে যাচ্ছে। আজকের এই জাঙ্কুককে চেনা বড্ড মুশকিল। তে সৌদার্যে সোহাগে স্নেহের ভূষণে তলিয়ে যাচ্ছে। আজকের এই জাঙ্কুককে চেনা বড্ড মুশকিল। তাকে নিয়ে রুক্ষ গম্ভীর শক্ত মূর্তির চেহারা কল্পনা করা যাচ্ছে না। কল্পনা করা যাচ্ছে না বেহিসাবে আদর করা অনুরিক্ত পুরুষ। দীর্ঘ অধর চুম্বনের আসলে সে অবগাহন করল তে। এই মহেন্দ্রক্ষণটা তার দেহের রন্ধে রন্ধে শিরায় শিরায় অনুভূত হচ্ছে। এক নৈসর্গিক ভুবনের কাছে মুখপাত হলো। তে ভুলেই গেল আজ প্রকৃতি বড্ড চঞ্চল। বাইরে বৃষ্টির শোঁ শোঁ শব্দে সুরকড়িটা বেশ ভয়ঙ্কর। মফস্বলের আবহাওয়াটা খুব খারাপ। তে সমস্ত শরীরে জাঙ্কুককে অনুভব করলো। আরও অনুভব করলো এক নিবিড় আকুল অব্যক্ত সন্ধি।